আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত পরশুদিন তোমাদের সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাধারণ জ্ঞান পড়ানোর জন্য। আজকের ক্লাসে তোমাদের জন্য যে অফারটি থাকছে সেটি হচ্ছে যে সবচেয়ে বেশি বন্ধুদের মেনশন করতে পারবে প্লাস শেয়ার করতে পারবে, সর্বোচ্চ মেনশন দাতা এবং শেয়ার দাতার জন্য আজকে থাকছে 1 জিবি ইন্টারনেট ফ্রি। তাহলে অবশ্যই কি করতে হবে? বন্ধুদের মেনশন করতে হবে এবং কি করতে হবে? এই আজকের ক্লাসটি শেয়ার করতে হবে যাতে কি তোমার বন্ধুরা ক্লাসটি দেখতে পারে। আচ্ছা, তার আগে জানাও ক্লাস সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও সবাই কমেন্টে। হ্যাঁ, শাহরিয়া মিম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? গত ক্লাস সাধারণ জ্ঞানের গত ক্লাসটা কেমন ছিল সবাই একটু বলো তো, কি অবস্থা তো সবার? আচ্ছা, গত ক্লাসে আমরা কি বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর কি উৎপত্তি স্থল, তাদের মিলন স্থল এবং কি তারা কোন জেলাগুলোতে প্রবেশ করেছে, প্লাস কি বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল বাংলাদেশের নদ নদী থেকে সেই বিষয়ে কি আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করেছিলাম। তাহলে আজকে আবার চলে এসেছি তোমাদের আরেকটি নতুন একটি টপিক পড়ানোর জন্য, যেখান থেকেও কি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন এসে থাকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জান্নাত, রুহি জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও প্লাস কি আজকের ক্লাসটা শেয়ার করে দাও যাতে কি তোমার বন্ধুরা দেখতে পারে। এবং আজকের জন্য যেটা অফার, সর্বোচ্চ মেনশন দাতা এবং শেয়ার দাতাকে 1 জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি পাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমরা এখানে বেশ কিছু এমসিকিউ আছে, একটু দেখে আমরা লক্ষ্য করি যে প্রথমে দেখো একটা এমসিকিউ দেওয়া আছে যে বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান। তাহলে দেখো, প্রশ্ন এসেছিল বিগত বছরে যে বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান আছে। এখানে ক নম্বরে দেওয়া আছে মিজোরাম, খ নম্বরে মেঘালয়, গ নম্বরে ত্রিপুরা এবং ঘ নম্বরে কি পশ্চিমবঙ্গ দেওয়া আছে। তাহলে তোমরা একটু মনে রাখো বা দেখো, এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু কি বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যের নাম। তাহলে আমরা আজকে মূলত ক্লাসটি করব বাংলাদেশের অবস্থান, ভূপ্রকৃতি এবং কি বাংলাদেশের সীমান্তবর্তী যে ভারত এবং অন্যান্য যে দেশগুলোর কি রাজ্যগুলো আছে সেগুলো দেখব এবং বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করব। তাহলে আমি গত ক্লাসে কি বলেছিলাম, অবশ্যই সাধারণ জ্ঞান পড়তে গেলে আমাদের কি একটি মানচিত্র সামনে নিয়ে বসতে হবে, যাতে কি মানচিত্রের মাধ্যমে যখন কোনো কিছু আমরা কি পড়বো তখন কি সেই জিনিসটা আমাদের কি চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালি সেই জিনিসটা দেখতে পারবো। তাহলে দেখো, আমি সরাসরি মানচিত্রে চলে যাচ্ছি, আমরা এমসিকিউ গুলো পরে করবো, আগে একটু আমরা কি কিছু তথ্য দেখে নেই। এই যে দেখো, আমি এখানে একটি বাংলাদেশের মানচিত্র নিয়ে নিয়েছি। তোমরা যারা ক্লাস করছো সবাই একটু সামনে একটি মানচিত্র নিয়ে বসো এবং কি একটি খাতা এবং কলম নিয়ে বসতে হবে, বেশ কিছু তথ্য এখান থেকে আমরা দেখবো। এই যে বাংলাদেশের মানচিত্র, আগে আমরা বাংলাদেশটা নিয়ে একটু আলোচনা করি। যে দেখো, বাংলাদেশের সর্ব উত্তর আমাদের এখান থেকে বেশ কিছু তথ্য দেখতে হবে যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি এবং থানা কোনটি। এইভাবে বাংলাদেশের সর্ব উত্তর, বাংলাদেশের সর্ব দক্ষিণ, বাংলাদেশের সর্ব পূর্ব এবং পশ্চিম, এই 4টি অঞ্চলের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, আমরা এখানে বাংলাদেশের সর্ব উত্তরের কি দেখবো, জেলা দেখবো। দেখো, আমরা মানচিত্র যদি লক্ষ্য করি, মানচিত্রে দেখো বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলাটি আছে এটা কি উত্তর দিক। আমরা জানি মানচিত্রের উপর দিকটা হচ্ছে কি সবসময় উত্তর থাকে, তাহলে উত্তর বিপরীত কি হবে, দক্ষিণ। তাহলে নিচে হবে দক্ষিণ, এটা কি হবে পূর্ব এবং এটা হবে পশ্চিম। এখন আমরা দেখি বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা আছে সেটির নাম কি। এই যে দেখো, পঞ্চগড় সর্ব উত্তরের জেলা। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং এই পঞ্চগড়ের যে কি হচ্ছে
আমাদের দেখলাম হচ্ছে কি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এবং পঞ্চগড় জেলার যে উপজেলা আছে সেটি হচ্ছে কি, দেখো এখানে আমি ছক আকারে স্লাইডে দেওয়া আছে। তাহলে জেলা হচ্ছে পঞ্চগড়, থানা হচ্ছে কি তেঁতুলিয়া, থানা বা এটাকে আমরা কি বলতে পারি, উপজেলা বলতে পারি। তাহলে উপজেলা। থানা হচ্ছে পঞ্চগড়, থানা কি, জেলা হচ্ছে পঞ্চগড়, থানা তেঁতুলিয়া বা উপজেলা বলতে পারি এটা, এবং স্থান হচ্ছে কি বাংলা বান্ধা, অথবা এখানে আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে কি জায়গির জোত। তাহলে বাংলা বান্ধা যদি না থাকে তাহলে আমরা কি দিব, জায়গির জোত দিব। কিছু কিছু ক্ষেত্রে জায়গির জোত দেওয়া থাকে, জায়গির জোত। তাহলে এটা একটু নোট করে রাখো যে যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি, সেখানে যদি বাংলা বান্ধা না থাকে তাহলে আমরা কি দিব, তাহলে আমরা দিব জায়গির জোত। তাহলে জায়গির জোত থাকলে অবশ্যই জায়গির জোত দিতে হবে, আর জায়গির জোত না থাকলে সেখানে আমরা দিব বাংলা বান্ধা। আর যদি উপজেলা কিংবা থানা চায় তাহলে কি দিতে হবে, তেঁতুলিয়া দিতে হবে। আর সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। হ্যাঁ, দিগন্তের পথে। ওয়ালাইকুম আসসালাম। জহুরা, ওয়ালাইকুম আসসালাম। দেখো তাহলে আমরা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা দেখলাম, থানা বা উপজেলা দেখলাম, এবং কি স্থান দেখলাম। এই তিনটি জিনিসই কিন্তু আমাদের কি মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু কখনো থানা চায়, কখনো জেলা চায়, কিংবা কখনো স্থান চায়। তারপর দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, উপজেলা এবং কি এবং স্থান দেখতে হবে। তাহলে আমরা একটু মানচিত্রে চলে যাচ্ছি। মানচিত্রে দেখো বাংলাদেশের সর্বদক্ষিণ, তাহলে দেখো সর্বদক্ষিণে কি আছে, কক্সবাজার জেলা আছে। তাহলে আমরা কি বলতে পারি, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, এবং উপজেলা যদি আমরা বলতে চাই তাহলে কি হবে, উপজেলা হচ্ছে কি, উপজেলা হচ্ছে কি থানা, বা উপজেলা হচ্ছে টেকনাফ। তাহলে এটা হচ্ছে কি উপজেলা কিংবা থানা, উপজেলা কিংবা থানা দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তাহলে জেলা হচ্ছে কক্সবাজার, উপজেলা এবং থানা হচ্ছে টেকনাফ। যদি ইউনিয়নের কথা বলে তখন কি দিতে হবে, সেন্ট মার্টিন দিতে হবে। ইউনিয়ন অথবা স্থান চেতে পারে। তাহলে সেন্ট মার্টিন হচ্ছে কক্সবাজার জেলার একটি ইউনিয়ন, মানে সর্বদক্ষিণের ইউনিয়ন, এবং স্থান হচ্ছে কি সেরাদ্বীপ। দেখো তাহলে সেরাদ্বীপ, এই স্থানটা বেশি মনে রাখতে হবে। পরীক্ষা কিন্তু বেশিরভাগ সময় স্থানটি চায় যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি, কিংবা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি, কিংবা পূর্ব কিংবা পশ্চিমের স্থান কোনটি। তাহলে অবশ্যই আমাদের জেলার পাশাপাশি স্থানগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখতে পারলাম যে সর্ব উত্তরের স্থান হচ্ছে কি বাংলা বান্ধা কিংবা কি জায়গির জোত, আর সর্বদক্ষিণের হচ্ছে সেরাদ্বীপ, স্থান হচ্ছে সেরাদ্বীপ, আর ইউনিয়ন হচ্ছে কি সেন্ট মার্টিন। তাহলে আমরা বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ দেখেছি। এখন আমরা দেখব বাংলাদেশের পূর্ব, সর্বপূর্বের দিকে। তাহলে আমরা মানচিত্র লক্ষ্য করি। মানচিত্রে দেখো বাংলাদেশের সর্বপূর্বে দেখো কি আছে। তাহলে আমাদের সর্বপূর্বে দেখো এখানে তথ্যগুলো আমরা দেখি নিই। সর্বপূর্বের জেলা হচ্ছে কি বান্দরবান। তাহলে দেখো মানচিত্রে দেখো বান্দরবানের অবস্থানটা কোথায় আছে। এই যে দেখো বান্দরবান, কক্সবাজারের যে পাশের জেলা সেটা হচ্ছে বান্দরবান, সর্বদক্ষিণ পূর্বের জেলা। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, এবং কি বান্দরবানের যে পূর্বের যে একটা উপজেলা আছে সেই উপজেলার নাম কি, উপজেলা বা থানা সেটা হচ্ছে কি থানচি, এবং স্থান হচ্ছে সর্বপূর্বের স্থান আখাইন ঠং। এটা মনে রাখতে হবে, এই স্থানটাকে 3 স্টার দিতে হবে। তাহলে সবাই কি এই যে স্থানগুলো আছে এগুলোকে 3 স্টার হিসেবে পড়তে হবে, কারণ কি এই জিনিসগুলো বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা দেখলাম বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, এবং বাংলাদেশের কি সর্বপূর্বের যদি উপজেলা চায় সেই ক্ষেত্রে হবে থানচি, এবং বাংলাদেশের সর্বপূর্বের যদি কি হচ্ছে স্থান চায় সেই ক্ষেত্রে আমরা বলবো আখাইন ঠং। যেহেতু বান্দরবান কি বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এগুলো কি পার্বত্য অঞ্চল, এই জন্য সেই স্থানের নামগুলো কিন্তু একটু ভিন্ন রকমের হয়। তাহলে সর্বপূর্বের স্থান হচ্ছে আখাইন ঠং, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের কি সর্বপশ্চিমের জেলা। তাহলে দেখো বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে কি চাঁপাই নবাবগঞ্জ।
এই যে দেখো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের একটি জেলা, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি উপজেলা আছে, সেটি হচ্ছে কি বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা, সেটা হচ্ছে কি শিবগঞ্জ উপজেলা। তাহলে শিবগঞ্জ উপজেলা কিংবা থানা যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে কি বাংলাদেশের সর্বপশ্চিমের থানা কিংবা উপজেলা বলা হচ্ছে। এবং সর্বপশ্চিমের যে স্থান সেটা হচ্ছে কি মনাকশা, এটা মনে রাখতে হবে। তাহলে আমি কি বললাম, স্থানগুলো অবশ্যই 3 স্টার হিসেবে আমাদের পড়তে হবে, পরীক্ষায় কিন্তু এই স্থানগুলো বেশি চাই। তাহলে সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকশা, সর্বপূর্বের স্থান হচ্ছে কি, সর্বপূর্বের স্থান হচ্ছে আখাইনটং বান্দরবান জেলার, সর্ব উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা কিংবা জাইগিরজত, এবং সর্বদক্ষিণের স্থান হচ্ছে কি সেরাদ্বীপ। তাহলে এই 4টি জিনিস আমাদের বেশি মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমরা বাংলাদেশের সর্ব উত্তর, সর্বদক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের স্থান, জেলা এবং উপজেলাগুলো দেখে নিয়েছি। এখন আমাদের দেখতে হবে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি, উপজেলা কোনটি, থানা কোনটি, এবং বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যা। এখানে 2টি জিনিস আছে, কখনো কখনো আয়তনের ভিত্তিতে চাবে, কখনো কি চাবে, কখনো চাবে জনসংখ্যার ভিত্তিতে। তাহলে আমাদের এই 2টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আসলে কখন কোন প্রশ্নটি চাচ্ছে। এই জন্য কি প্রশ্নটা ভালোভাবে পড়তে হয় যে আসলে সেখানে কি জনসংখ্যার ভিত্তিতে চাচ্ছে না আয়তনের ভিত্তিতে চাচ্ছে, কারণ জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে কি তথ্যগুলো একটু আলাদা রকম হয়ে থাকে। তাহলে দেখো আমরা প্রথমে আয়তনের ভিত্তিতে দেখে নেই যে আয়তনের সবচেয়ে বড় যে বিভাগ আছে সেটি হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ। তাহলে মানচিত্র লক্ষ্য করো, এই যে মানচিত্র দেখো চট্টগ্রাম বিভাগে কি এই যে এই পর্যন্ত দেখো চট্টগ্রাম বিভাগটা কত বড়। এখানে কি আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং কি বান্দরবান এবং কক্সবাজার, এই যে 4টি-5টি জেলা আছে কোথায়, চট্টগ্রাম বিভাগে। এই চট্টগ্রাম বিভাগ কিন্তু সবচেয়ে বড় আয়তনের ভিত্তিতে, কিন্তু জনসংখ্যার ভিত্তিতে কিন্তু আলাদা হবে। তাহলে আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ, এবং সবচেয়ে বড় জেলা হচ্ছে আয়তনের ভিত্তিতে রাঙ্গামাটি। তাহলে চট্টগ্রাম হচ্ছে কি আয়তনের সবচেয়ে বড় বিভাগ, এবং সবচেয়ে বড় যে জেলাটি সেটি হচ্ছে কি রাঙ্গামাটি জেলা, এবং সবচেয়ে বড় যে উপজেলা আছে সেটি হচ্ছে কি শ্যামনগর। সাতক্ষীরা জেলার একটি উপজেলা আছে, সেটা হচ্ছে কি শ্যামনগর। এই শ্যামনগর হচ্ছে কি আয়তনের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, এবং সবচেয়ে বড় থানা যদি বলা হয় সেটা হচ্ছে কি শ্যামনগর। তাহলে শ্যামনগর একদিকে থানা, অপরদিকে কি হচ্ছে এটি একটি উপজেলা। তাহলে উপজেলা এবং থানাকে দুটি একসঙ্গে কি হচ্ছে এই শ্যামনগরকে ধরা হচ্ছে। তাহলে শ্যামনগর হচ্ছে কি সবচেয়ে বড় উপজেলা আয়তনের ভিত্তিতে এবং সবচেয়ে বড় থানা। এখন যদি আমরা আয়তনের ভিত্তিতে ছোট দেখি, যে আয়তনের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি, সবচেয়ে ছোট জেলা কোনটি, সবচেয়ে ছোট উপজেলা কোনটি, সেই 3টি জিনিস আমরা একটু দেখে নিই। তাহলে সবচেয়ে ছোট যে বিভাগটি আছে সেটা হচ্ছে কি ময়মনসিংহ বিভাগ। তাহলে দেখো আমরা একটু মানচিত্র লক্ষ্য করলে বুঝতে পারবো, এই যে দেখো ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা, মাত্র 4টি জেলা আছে। এই যে কি আছে, শেরপুর আছে, জামালপুর আছে, নেত্রকোনা এবং কি ময়মনসিংহ, এই 4টি জেলা নিয়ে কিন্তু ময়মনসিংহ বিভাগ গঠিত। তাহলে এই ময়মনসিংহ বিভাগ কিন্তু কি সবচেয়ে ছোট বিভাগ আয়তনের ভিত্তিতে। তাহলে সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে কি ময়মনসিংহ, এবং সবচেয়ে ছোট যে জেলা আছে সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জ জেলা। তো ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে কি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ, সবচেয়ে এটি কি আয়তনের ভিত্তিতে সবচেয়ে ছোট একটি জেলা। এবং সবচেয়ে যে ছোট উপজেলা আছে সেটা হচ্ছে কি শায়েস্তাগঞ্জ, সেটা কোথায় অবস্থিত, হবিগঞ্জ জেলার। তাহলে হবিগঞ্জ জেলার একটি উপজেলা সেটা হচ্ছে শায়েস্তাগঞ্জ, সেটা হচ্ছে কি আয়তনের ভিত্তিতে সবচেয়ে ছোট জেলা। তারপর যে সবচেয়ে ছোট থানা আছে সেটা হচ্ছে কি ওয়ারী বা ঢাকা, এটা হচ্ছে কোথায়, ঢাকায় অবস্থিত। ঢাকার যে ওয়ারী থানাটা আছে এটা হচ্ছে কি সবচেয়ে ছোট থানা আয়তনের ভিত্তিতে। তাহলে আমরা আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় দেখলাম এবং সবচেয়ে ছোট বিষয়গুলো দেখেছি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে আয়তনের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি, কিংবা আয়তনের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি। তাহলে এই তথ্যগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা খুব সহজেই উত্তর করতে পারি। তোমাদের চাঁদপুর, আচ্ছা
শাহরের মিম বলেছে তোমাদের চাঁদপুর কোন দিকে? এই যে দেখো মানচিত্রে দেখো একদম মাঝখানের নিচে বরাবর দেখো চাঁদপুর, এই যে চাঁদপুর দেখো, আমি মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো এই যে বাংলাদেশের ম্যাপ নিয়ে কিন্তু বাংলাদেশের 64টা জেলা মুখস্থ রাখতে হবে, যে আসলে কোন জেলাটির অবস্থান কোথায়। চোখ বন্ধ করলে তো তুমি বলতে পারো সর্বোত্তরে কি আছে পঞ্চগড়, তার পাশে নীলফামারী, তার পাশে ঠাকুরগাঁও, লালমনিরহাট, এইভাবে মুখস্থ রাখতে হবে যে আসলে কোন জায়গাটি কোথায়। এই যে দেখো তোমার চাঁদপুর কুমিল্লার পাশে, মুন্সিগঞ্জের পাশে এবং কুমিল্লার পাশে হচ্ছে চাঁদপুর জেলা। মানচিত্রটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে তোমাদের চাঁদপুর কোথায় আছে। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাও। সবাই খাতা দেখে উত্তর করতে পারো। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাও কে কোন জেলা, তোমাদের জেলাগুলো একটু নাম বলো তো, কমেন্ট করো কে কোন জেলা থেকে আছো। ওকে, মাদারীপুর দেখাচ্ছি, মানচিত্রে দেখাচ্ছি মাদারীপুর। সবাই একটু কমেন্টে জানাও কার বাসা কোথায়। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা পরেগুলো দেখি। তাহলে আমরা আয়তনের ভিত্তিতে দেখলাম, এখন আমরা দেখব কি হচ্ছে আয়তনের ভিত্তিতে দেখেছি, এখন আমরা জনসংখ্যার ভিত্তিতে দেখবো যে আসলে জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি, সবচেয়ে বড় উপজেলা কোনটি, জেলা কোনটি, এবং জনসংখ্যার সবচেয়ে ছোট উপজেলা, জেলা এবং কি হচ্ছে সবচেয়ে ছোট থানাগুলো কোনগুলো আছে। তাহলে দেখো জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় যে বিভাগটি আছে সেটা হচ্ছে ঢাকা বিভাগ। তুমি যদি মানচিত্র লক্ষ্য করো দেখবে যে ঢাকা বিভাগের অবস্থানটা কত বড়। এই যে দেখো ঢাকা বিভাগে যে এখান থেকে শুরু, এই যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারপর কি আছে মানিকগঞ্জ, তারপর ঢাকা, মুন্সিগঞ্জ, এই যে নরসিংদী, দেখো এগুলো সব কিন্তু কি ঢাকা বিভাগের মধ্যে আছে। তাহলে আয়তনে বা জনসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে কি, জনসংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে সেটা হচ্ছে কি ঢাকা বিভাগ। কারণ কি ঢাকাতে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। দেখো বাংলাদেশের সবগুলো জেলা থেকে কিন্তু প্রায় অন্যান্য জেলাগুলো থেকে কিন্তু কি মানুষ ঢাকায় এসে বসবাস করে কি চাকরির জন্য কিংবা জীবিকার তাগিদে এখানে বসবাস করে। আচ্ছা, শাহরিয়ার চাঁদপুর, মাহবুব আলম সিলেট, হ্যাঁ সিলেট অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য। মারজান হোসাইন ঢাকা, মারুফ হচ্ছে পটুয়াখালী থেকে, দীপন ত্রিপুরা খাগড়াছড়ি, হ্যাঁ তোমাদের চট্টগ্রাম বিভাগ কিন্তু অনেক সুন্দর ঘোরার জন্য। ফাতেমাতুস জহুরা নোয়াখালী, সবাই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কাউকে দেখছি না। ওকে ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা দেখলাম জনসংখ্যার সবচেয়ে বড় বিভাগ হচ্ছে কি ঢাকা, আর আয়তনের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে কি, আয়তনের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। তাহলে এটা মনে রাখতে হবে, আয়তনের সবচেয়ে বড় হচ্ছে চট্টগ্রাম, আর জনসংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে ঢাকা। কারণ কি ঢাকাতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। আর জেলার ক্ষেত্রে কিন্তু ঢাকা, জেলাও ঢাকা এবং বিভাগও ঢাকা। তাহলে এটা মনে রাখতে পারো খুব সহজেই যে জনসংখ্যার ক্ষেত্রে কি ঢাকা জেলা এবং ঢাকা বিভাগ দুটি বড়। এবং সবচেয়ে বড় যে উপজেলা সেটা হচ্ছে কি সাভার। এই যে ঢাকার যে সাভার উপজেলাটি আছে, এই সাভার কিন্তু কি জনসংখ্যার সবচেয়ে বড় কি সবচেয়ে বড় একটি উপজেলা। তারপর হচ্ছে যে সাভারে কিন্তু কি তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অবস্থিত। তাহলে জাহাঙ্গীরনগর ভার্সিটি কিন্তু এই সাভারে অবস্থিত। তাহলে এটা কি জাহাঙ্গীরনগর। তারপর দেখো জনসংখ্যা সবচেয়ে ছোট, তাহলে আমরা জনসংখ্যা সবচেয়ে বড়গুলো দেখলাম। এখন জনসংখ্যা সবচেয়ে ছোট যে জেলা, উপজেলা এবং বিভাগ আছে সেগুলো দেখো। জনসংখ্যার সবচেয়ে ছোট বিভাগ সেটা হচ্ছে বরিশাল বিভাগ। তাহলে দেখো এই বরিশাল বিভাগ কিন্তু জনসংখ্যার সবচেয়ে ছোট বিভাগ। কারণ কি এই বরিশাল বিভাগে মানুষজন সবচেয়ে কম বসবাস করে। এবং সবচেয়ে ছোট যে জেলা আছে জনসংখ্যা সেটা হচ্ছে বান্দরবান। এই বান্দরবান জেলায় কিন্তু মানুষ কি একটু কম বসবাস করে, এই জন্য বান্দরবান জেলার আয়তন অনেক বিশাল হলেও কিন্তু এখানে কি মানুষ কম বসবাস করে। কারণ কি বেশিরভাগ জায়গাগুলো পাহাড় পর্বতে ঘেরা থাকার কারণে কি এখানে মানুষ বসবাসের জন্য একটু কষ্টসাধ্য, এই জন্য এই অঞ্চলগুলোতে মানুষ একটু কম বসবাস করে। তাহলে জনসংখ্যা সবচেয়ে ছোট হচ্ছে কি বান্দরবান জেলা, এবং সবচেয়ে ছোট থানা হচ্ছে কি এটা হচ্ছে কি রাজস্থলী হবে
তাহলে সবচেয়ে ছোট থানা হচ্ছে রাজস্থলী, রাঙ্গামাটি। এখানে আরেকটা জিনিস অ্যাড করো, সেটা হচ্ছে উপজেলা। দেখো জনসংখ্যায় সবচেয়ে যে ছোট উপজেলাটি আছে, দেখো। আচ্ছা, আলিফা হচ্ছে দিনাজপুর, দিনাজপুর, হ্যাঁ ঠিক আছে, উত্তরবঙ্গের দিনাজপুর। তারপর হচ্ছে পূর্ণতা নীলফামারী, হ্যাঁ উত্তরের জেলা নীলফামারীতে আছো। দেখো এখানে একটা উপজেলা অ্যাড করে নাও, যে জনসংখ্যা কি সবচেয়ে ছোট যে উপজেলা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জুরাইনি, একটু লিখে নাও। তাহলে সবচেয়ে ছোট যে উপজেলাটি আছে সেটা হচ্ছে জুরাইনি উপজেলা। তো জুরাইনি না, এটা হবে কি জুরাছড়ি, কারেকশন করে নাও। তাহলে এই জুরাছড়ি উপজেলা কিন্তু কি চট্টগ্রামে অবস্থিত। তাহলে এই জুরাছড়ি হচ্ছে কি বাংলাদেশের জনসংখ্যা কি সবচেয়ে ছোট একটি উপজেলা। তাহলে দেখো আমরা জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ দেখেছি, উপজেলা দেখেছি, জেলা দেখেছি, তারপর কি জনসংখ্যার সবচেয়ে ছোট জেলা, তারপর বিভাগ এবং কি উপজেলাগুলো দেখেছি, এবং আয়তনের ভিত্তিতে আমরা দেখেছি। এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছিল, সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখো তারপর, আচ্ছা তাহলে আমরা এখন বেশ কিছু একটু এমসিকিউ দেখে আসি যে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তাহলে এখন আচ্ছা আমরা এটা পড়াই না এখন, না? তাহলে আমরা সীমানাগুলো একটু পরে দেখব। এই যে দেখো 3 নম্বর একটি এমসিকিউ আছে, যে জন আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি। দেখো এই জন্য বলেছে কি যে এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। কি বলেছে, আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি। ক নম্বর কি আছে, পঞ্চগড়। খ নম্বরে রাঙামাটি, গ নম্বরে সাতক্ষীরা, ঘ নম্বরে নারায়ণগঞ্জ। এখন একটু ভাইরা বলো তো, যে আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে কি ক্ষুদ্রতম জেলা কোনটি হবে। একটু আগে কিন্তু আমি তোমাদের পড়িয়েছি, একটু সবাই একটু উত্তর উত্তর করো, কি হবে কমেন্ট করো, কমেন্টে জানাও কি হবে। শহরের মিম, থানা আর উপজেলা এক কিনা। এক না, দেখো থানা উপজেলা আলাদা নাম দেওয়া হয়, কিন্তু কিছু কিছু উপজেলায় কি থানা থাকে, কিছু কিছু উপজেলায় থানা থাকে না, এই জন্য থানা এবং উপজেলা আলাদা হয়। আচ্ছা মিম বলছো 3-এর খ, ফাতেমাতুজ জোহরা বলছো 3-এর ডি। সবাই একটু বলো, আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে কি ক্ষুদ্রতম জেলা কোনটি। জান্নাত বলছো, সাইদা জান্নাত 3-এর ডি বলছো। ওকে, বাকিরা সবাই বলো কি হবে। আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে কি ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তন অনুসারে। এখানে কিন্তু জনসংখ্যার ভিত্তিতে চাইনি, জনসংখ্যার ভিত্তিতে আলাদা হয় এবং কি আয়তন অনুযায়ী আলাদা হয়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা মাহবুব আলম বলছো 4। ওকে, খ বলছো। তাহলে দেখো, তাহলে আয়তন অনুযায়ী বাংলাদেশের যে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা আছে সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জ জেলা। তাহলে আমাদের উত্তর কি হবে, নারায়ণগঞ্জ জেলা হবে উত্তর। তাহলে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে বা আয়তনের ভিত্তিতে কি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কি জেলা। তাহলে দেখতে পারলাম কি এখান থেকে প্রশ্ন আসে। তারপর দেখো 6 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কি বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি। ক নম্বর আছে কি শিবগঞ্জ, খ নম্বর আছে থানচি, গ নম্বরে টেকনাফ, ঘ নম্বরে তেঁতুলিয়া। তাহলে ভাইয়ারা বলো তো বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি, একটু কমেন্ট করো সবাই। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি। 6 নম্বর এমসিকিউ, বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি। সবাই একটু দ্রুত কমেন্ট করো।
ওকে, জাহেদ শুভ, হ্যাঁ ঝিমিত চাকমা বলছো 6-এ হবে। আচ্ছা তুমি বলছো শিবগঞ্জ, তারপর বলো। দেখো একটু খেয়াল করো যে আসলে বাংলাদেশের পশ্চিম বলা হয়েছে, যে পশ্চিম কোথায় অবস্থিত দেখো। এটা কি তাহলে মানচিত্র কি উপরে থাকে হচ্ছে উত্তর, তাহলে কি বাংলাদেশের পশ্চিমের বলা হচ্ছে, তাহলে পশ্চিমের জেলাগুলো কি কি আছে একটু মনে করো তো। পশ্চিমে কি আছে, রাজশাহী বিভাগ আছে, তাহলে রাজশাহী বিভাগের একটি কি হবে, জেলা হবে। যে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি, তাহলে একটু বলো। আচ্ছা ঝিমিতা চাকমা বলছো 6-এর মিম বলছো 6-এর ক হবে। ওকে, বাকিরা বলো। মাহবুব বলছো 1 হবে, ঠিক আছে। ক বলছো। সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করো কি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমের যে উপজেলা সেটি হচ্ছে কি, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে কি চাঁপাই নবাবগঞ্জ, এবং এই চাঁপাই নবাবগঞ্জের একটি উপজেলা সেটি হচ্ছে কি শিবগঞ্জ। তাহলে এই শিবগঞ্জ হচ্ছে কি বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা। তাহলে যারা ক বলেছে তাদেরটা ঠিক আছে, হ্যাঁ। শুভ ঘ বলেছে, এটা হবে না। ঝিমিতে চাকমা বলেছে 6-এর বলেছো, মিম বলেছো ক, ঠিক আছে। দীপন ত্রিপুরা 6-এর খ হবে না। থানচি হবে না। থানচি কোথায়, থানচি কিন্তু বান্দরবান। বান্দরবান কোথায়, বাংলাদেশের পূর্ব দিকে। বান্দরবান হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে। প্রশ্ন কি বলা হয়েছে, বাংলাদেশের সর্বপশ্চিমের কথা বলা হয়েছে। বাংলাদেশের সর্বপশ্চিমে কোন বিভাগ আছে, সেটা হচ্ছে রাজশাহী বিভাগ, এবং সর্বপশ্চিমের যে জেলা সেটা হচ্ছে কি চাঁপাই নবাবগঞ্জ, এবং সর্বপশ্চিমের যে উপজেলা সেটা হচ্ছে কি শিবগঞ্জ উপজেলা। তাহলে উত্তর কি হবে, 6-এর উত্তর হবে শিবগঞ্জ। আচ্ছা এখন আমরা একটু দেখো, এখন আমরা একটু বাংলাদেশ তাহলে দেখলাম, বাংলাদেশ সম্পর্কে দেখলাম। এখন আমরা আরেকটু তথ্য জানবো, সেটি হচ্ছে দেখো, এই যে বাংলাদেশের মোট সীমানা, তাহলে একটু আমরা বাংলাদেশের সীমানাগুলো নিয়ে একটু আলোচনা করি, যে বাংলাদেশের সীমানাগুলো কিরকম, যে বাংলাদেশের স্থল সীমা কত, তারপর হচ্ছে বাংলাদেশের জলসীমা কত, তারপরে কি বাংলাদেশের সাথে অন্যান্য যে ভারত কিংবা মায়ানমারের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সীমানা কতটুকু আছে, সেই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব। তাহলে দেখো বাংলাদেশের যে মোট সীমানা আছে সেটা হচ্ছে কত, 5138 কিলোমিটার। এটা কি, এটা হচ্ছে বিজিবির মতো, তার মানে কি বর্ডার গার্ড যা আছে তাদের তথ্য মতো হচ্ছে কি বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে কত, 5138 কিলোমিটার আছে। কিন্তু যদি আমরা এখানেও কিন্তু মাধ্যমিক ভূগোলের একটি তথ্য দেওয়া আছে, তোমরা এটাকে বেশি প্রাধান্য দিবে, এই বিজিবির তথ্যগুলো বেশি প্রাধান্য দিবে, ভূগোলটা প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। বিজিবিরটা কি সবচেয়ে বেশি অ্যাকুরেট, কারণ কি বিজিবি সবসময় কি তারা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা থাকে, তা অবশ্যই তাহলে কি হবে, বিজিবির তথ্যটা সবচেয়ে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, তাহলে কি বাংলাদেশের মোট সীমান্ত যা আছে সেটা হচ্ছে কি 5138 কিলোমিটার। যদি আমরা মানচিত্র দিকে যাই, এই যে দেখো বাংলাদেশের কি, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই যে এখান থেকে দেখো বাংলাদেশের চারপাশে কি আছে, বাংলাদেশের 3 দিকে আছে কি ভারত, তাহলে এই পাশে ভারত আছে। আচ্ছা আমি মুছে দিচ্ছি, একটু দাঁড়াও। তাহলে এখানে কি আছে, এখানে ভারত আছে, তারপর এই পাশেও ভারত, এই পাশেও ভারত। তবে এই ভারতের এই যে পাশে দেখো এখান থেকে কিছু অংশ কি আছে, এখানে মায়ানমার আছে। এই যে সম্পূর্ণ বাংলাদেশের যদি আমি কি বলতে চাই, সীমানা বলতে চাই, তাহলে সম্পূর্ণ বাংলাদেশের সীমানা কত, বাংলাদেশের মোট সীমানা হচ্ছে কত, 5138 কিলোমিটার। তারপর দেখো লক্ষ্য করো, তাহলে আমরা চার্টটাতে চলে যাচ্ছি, এখানে দেখো চার্টে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। তাহলে বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার, এবং বাংলাদেশ এবং কি ভারতের স্থল সীমা, এবং কি বাংলাদেশের মোট স্থল সীমা দেখো, এখানে স্থল সীমা বলতে কি মাটির কথা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে কত, 4427 কিলোমিটার। এই 4427 কিলোমিটার কিভাবে হয় সেটি দেখার জন্য আমাদের কি করতে হবে, আগে বাংলাদেশ এবং ভারতের স্থল সীমাটা দেখতে হবে। কারণ কি বাংলাদেশের সঙ্গে 2টি দেশের সীমান্ত আছে,
এক হচ্ছে ভারত, 2 নম্বরে কি মায়ানমার। তাহলে ভারত এবং মায়ানমারের সাথে কি বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলো আছে। তাহলে বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে কত? 4,427 কিলোমিটার, এবং বাংলাদেশ এবং ভারতের স্থল সীমা হচ্ছে 4,156 কিলোমিটার। এটা যদি দেখি তাহলে এখানে লক্ষ্য করো মানচিত্রে দেখো, এই যে তাহলে এখান পর্যন্ত, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত ভারতের সীমানা, ভারতের সাথে সীমান্ত আছে। তাহলে ভারতের সাথে সীমান্ত কত দেখতে পাচ্ছি আমরা? তাহলে খেয়াল করো, ভারতের সাথে সীমান্ত হচ্ছে কত? 4,156 কিলোমিটার। তাহলে ভারতের সাথে তুমি স্থল সীমা হচ্ছে কত? 4,156 কিলোমিটার। এবং এই যে এখানে মায়ানমারের 2টি রাজ্য আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে চীন এবং রাখাইন রাজ্য। এই দুটি হচ্ছে কি মায়ানমারের রাজ্য, যার সঙ্গে বাংলাদেশের কি একটি সীমানা আছে। তাহলে ভারতের সাথে হচ্ছে 4,156 কিলোমিটার, এটা হচ্ছে কি ইন্ডিয়ার সাথে বা ভারত, ইন্ডিয়ার সাথে হচ্ছে 4,156, এবং এই মায়ানমারের সাথে বাংলাদেশের যে স্থল সীমা আছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 271 কিলোমিটার। তাহলে মায়ানমারের সাথে হচ্ছে কত? 271 কিলোমিটার। তাহলে এখন মোট স্থল সীমাটা আমরা একটু নির্ণয় করে নেই। মোট স্থল সীমা, তাহলে এখানে দেখো ইন্ডিয়ার সাথে কত আছে? ইন্ডিয়ার সাথে হচ্ছে 4,156 কিলোমিটার, এবং মায়ানমারের সাথে হচ্ছে কত? 271 কিলোমিটার। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে 4,400, কত হচ্ছে? 4,427 কিলোমিটার। তাহলে এই যে 4,427 কিলোমিটার, এটা কি? এটা হচ্ছে মোট স্থল সীমা। তাহলে এটা হচ্ছে কি মোট স্থল সীমা। দেখো এই যে 4,427 কিলোমিটার, এটা হচ্ছে কি মোট স্থল সীমা। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্থল সীমা কত? 4,156। এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্থল সীমা কত কিলোমিটার। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে 4,156 কিলোমিটার, এবং বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে হচ্ছে 271 কিলোমিটার। এবং মোট স্থল সীমা কত? মোট স্থল সীমা হচ্ছে কত? দেখো মোট স্থল সীমা 4,427 কিলোমিটার। তাহলে এখন আমরা স্থল সীমা দেখলাম, এখন কি দেখতে হবে? আমাদের জলসীমা দেখতে হবে, যে আসলে জলসীমা কত আছে। তাহলে দেখো বাংলাদেশের জলসীমা কত? বঙ্গোপসাগরে কত? 711 কিলোমিটার। এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখো, এটা প্রায় সময় পরীক্ষায় আসে যে বাংলাদেশের স্থল কি হচ্ছে, বাংলাদেশের জলসীমা কত। তাহলে বাংলাদেশের জলসীমা হচ্ছে 711 কিলোমিটার। এবং বাংলাদেশের রাজনৈতিক যে সমুদ্র সীমা আছে সেটা হচ্ছে কত? 12 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইল কেন? নটিক্যাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হয় কি পানির দূরত্ব, মানে পানিতে দূরত্ব মাপার ক্ষেত্রে এই নটিক্যাল মাইলটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। তোমার হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, আরেকটা হচ্ছে কি রাজনৈতিক সমুদ্র সীমা। তার মানে কি, যে বাংলাদেশ কি করতে পারবে? বাংলাদেশ তার সীমানা থেকে বঙ্গোপসাগর 12 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত কি তারা রাজনৈতিক সীমানা নির্ধারিত থাকে, এবং কি সেই দূরত্ব পর্যন্ত তারা কি রাজনৈতিক করতে পারবে। কিন্তু এই অর্থনৈতিক সমুদ্র সীমার ক্ষেত্রে 200 নটিক্যাল মাইল, তার মানে বাংলাদেশ যে বঙ্গোপসাগর আছে তারা কি বাংলাদেশ সীমানা থেকে 200 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত বাংলাদেশ কি সেই সমুদ্রের মধ্যে যত অর্থনৈতিক বা খনিজ সম্পদ থাকবে কিংবা সম্পদ থাকবে সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যবহার করতে পারবে। এই জন্য এই অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে কত? 200 নটিক্যাল মাইল। তারপর কি হচ্ছে? চট্টগ্রাম উপকূল থেকে কি বাংলাদেশের মহীশোপান। তাহলে চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে মহীশোপান আছে সেটা দূরত্ব কত? 354 নটিক্যাল মাইল। তাহলে এই কয়েকটি তথ্য যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে বাংলাদেশের সীমানা নিয়ে যত প্রশ্ন আসুক সবগুলোকে আমরা খুব সহজে উত্তর করতে পারবো।
হ্যাঁ, সুজন আহমেদ, হ্যালো, কি অবস্থা? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা কি বাংলাদেশের সীমানা দেখলাম, সেই বাংলাদেশের সাথে ভারতের সীমানা, বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানাগুলো আমরা দেখেছি। এখন আমরা বাংলাদেশের কি দেখব? আমরা এখন একটু কি বাংলাদেশের সাথে ভারতের এবং মায়ানমারের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো নিয়ে একটু আলোচনা করব। এই রাজ্যগুলো থেকে কিন্তু কি পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ আসে। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে কি বাংলাদেশের সীমানা, দেখো এটা হচ্ছে কি বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে কি বাংলাদেশ। তাহলে বাংলাদেশের এই যে পশ্চিম পাশে দেখো, বাংলাদেশের পশ্চিম পাশে কি হচ্ছে, বাংলাদেশের পশ্চিম পাশে হচ্ছে ভারতের একটি রাজ্য আছে, সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্য আছে। তাহলে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে মোট কয়টি? মোট 5টি রাজ্য। সে 5টি রাজ্য কি কি? এই যে বাংলাদেশের পশ্চিম হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর কি বাংলাদেশের এই যে দেখো কি হচ্ছে বাংলাদেশের উত্তর হচ্ছে কি মেঘালয়, তাহলে উত্তরে মেঘালয়। তারপর কি আছে আসাম রাজ্য আছে, এই যে এটা হচ্ছে আসাম রাজ্য। তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে ত্রিপুরা, এই যে কুমিল্লার পাশে ত্রিপুরা রাজ্য আছে। এবং এখানে আরেকটি রাজ্য আছে, সেটা হচ্ছে কি মিজোরাম রাজ্য। তাহলে এখন দেখো, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে মোট 5টি। এই 5টি রাজ্য খুব সহজে মনে রাখার জন্য একটি টেকনিক আছে, সেটা হচ্ছে কি দেখো, যদিও এখানে কি আছে পশ্চিমবঙ্গ আছে, তারপর কি মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং কি মিজোরাম, এই 5টি রাজ্য আছে। সেই 5টি রাজ্য যদি আমরা মনে রাখতে চাই, খুব সহজে আমরা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে কি একটি টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে কি দেখো আমিত্রি ম্যাপ। যদি আমরা এই নামটা মনে রাখতে পারি আমিত্রি ম্যাপ, তাহলে কি এই ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী 5টি রাজ্য আছে সেগুলো মুখস্থ রাখতে পারবো। সেগুলো কি, এই যে দেখো আতে হচ্ছে কি আসাম, আতে হচ্ছে আসাম। তারপর কি আছে মিতে হচ্ছে কি মিজোরাম। তারপর কি আছে ত্রিতে হচ্ছে কি ত্রিপুরা। তারপর মেতে হচ্ছে কি মেঘালয়। আরেকটা হচ্ছে কি তাহলে পতে হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে দেখো, তাহলে এই ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে কি আমরা খুব সহজেই বাংলাদেশের সাথে যে ভারতের সীমান্তবর্তী 5টি রাজ্য আছে সেই রাজ্যটা মুখস্থ রাখতে পারি। তাহলে সেটা হচ্ছে কি আমিত্রি ম্যাপ। তাহলে এই শব্দটা যদি আমাদের মনে থাকে, তাহলে কি অবশ্যই আমরা খুব সহজে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী 5টি রাজ্য আছে সেগুলো আমরা মুখস্থ রাখতে পারবো। তাহলে এই গেল 5টি রাজ্য কি বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী। এবং এই বাংলাদেশের সাথে আরো একটি দেশের সীমানা আছে, সেটি কি, সেটি হচ্ছে এই যে এখানে মায়ানমার আছে। দেখো বাংলাদেশের কি হচ্ছে দক্ষিণ কি পূর্বে মায়ানমার অবস্থা। এখানে মায়ানমারের 2টি রাজ্য আছে, সেই 2টি রাজ্য কি কি? মায়ানমারের যে 2টি রাজ্য, এক নম্বর হচ্ছে কি চীন রাজ্য, একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে কি রাখাইন রাজ্য। তাহলে এই 2টা রাজ্যকে আমাদের মনে রাখতে হবে যে মায়ানমারের সাথে বাংলাদেশের যে 2টি রাজ্যের সীমান্ত আছে সেটি হচ্ছে, একটি হচ্ছে চীন রাজ্য এবং আরেকটি রাখাইন। এটা কিন্তু সেই চীন দেশ নয়, এই চীন কিন্তু মায়ানমারের কি একটি রাজ্য বলা হয়, চীন দেশ অন্য আলাদা। তাহলে দেখো, আমরা যদি এখন সংক্ষেপে একটু আলোচনা করি, বাংলাদেশের সাথে কি মোট 2টি দেশের রাজ্য আছে। দেখো আমরা একটু ভালোভাবে লিখে নেই। তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে কি সীমানা কয়টি দেশের আছে? সেটি হচ্ছে 2টি দেশের সীমানা আছে। সেই 2টি কি কি দেখো একটু লক্ষ্য করো। একটি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া, আরেকটা কি মায়ানমার লিখে দিলাম সংক্ষেপে। তাহলে দেখো 2টি দেশের রাজ্য আছে, একটি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কয়টি আছে? ইন্ডিয়ার হচ্ছে মোট
5টি রাজ্য আছে এবং কি মায়ানমারের হচ্ছে 2টি রাজ্য। তাহলে বাংলাদেশের সাথে মোট 60টি রাজ্যের সংযোগ বা সীমানা আছে। তার মধ্যে ভারতের হচ্ছে 5টি রাজ্য এবং মায়ানমারের হচ্ছে 2টি রাজ্য। সে 2টি কি কি? একটা হচ্ছে চীন এবং আরেকটি হচ্ছে কি রাখাইন রাজ্য। আর ভারতের যে 5টি আছে সেটি সংক্ষেপে আমরা লিখতে পারলে কি দিয়ে লিখবো? আমিত্রি ম্যাপ। আমিত্রি ম্যাপ আমরা খুব সহজেই এই আমিত্রি ম্যাপের মাধ্যমে কি ভারতের 5টি রাজ্য মনে রাখতে পারি। তাহলে দেখো, তাহলে বাংলাদেশের সাথে কি 2টি দেশের সীমান্ত আছে, একটা ভারতের হচ্ছে 5টি রাজ্য এবং মায়ানমারের কি 2টি রাজ্য আছে। তাহলে এগুলো আমরা দেখলাম। এখন আরেকটি জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে, সেটা হচ্ছে কি এই ভারতের 5টি রাজ্যের সঙ্গে সঙ্গে এখানে আরো 3টা রাজ্য এক্সট্রা যুক্ত হয়। সেটা কি? যেটার সমন্বয়ে মোট 60টা রাজ্যের সমন্বয়, যেটাকে বলা হয় কি 7 সিস্টার্স বলা হচ্ছে। এই 7 সিস্টার্স টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষা দিয়ে রাখে যে 7 সিস্টার্স এর রাজ্যগুলো কি কি পরীক্ষা আসে। তাহলে দেখো, এই যে ভারতের যে আসাম রাজ্য, মেঘালয় রাজ্য, তারপর কি ত্রিপুরা, তারপর কি মণিপুর এবং মিজোরাম, এই 5টা রাজ্যের সাথে আরো 3টি রাজ্য যুক্ত হয়ে যায়। যদি 7 সিস্টার্স নিয়ে আলোচনা করতে হয় তাহলে কি বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত আছে ভারতের যে রাজ্যগুলোর, তার মধ্যে পশ্চিমবঙ্গটা বাদ যাবে। এই পশ্চিমবঙ্গটা আমাদের বাদ দিতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ বাদ গেলে এখানে থাকছে কি আসাম আছে, মেঘালয় আছে, তারপর কি ত্রিপুরা আছে এবং মিজোরাম আছে। এই 4টির সঙ্গে আরো 3টি যুক্ত হবে। সেটি হচ্ছে কি এই যে আসামের উপর হচ্ছে কি ভারতের অরুণাচল প্রদেশ আছে এবং এই আসামের পাশে আরেকটি আছে, সেটা হচ্ছে কি নাগাল্যান্ড। তাহলে অরুণাচল, নাগাল্যান্ড এবং আরেকটি হচ্ছে কি মণিপুর রাজ্য। তাহলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপর কি মিজোরামের সঙ্গে আরো 3টি যুক্ত হচ্ছে। সেটি হচ্ছে কি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড প্রদেশ এবং কি মণিপুর প্রদেশ। এই 7টি প্রদেশ নিয়ে ভারতের একটি কি 7 সিস্টার্স নামকরণ করা হয়েছে। পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি 7 সিস্টার্স এর অংশ বা 7 সিস্টার্স এর প্রদেশ। তাহলে তখন কি করতে হবে? এই 7টি আমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে বাংলাদেশের সঙ্গে আছে হচ্ছে 4টি, আসাম আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে এবং ত্রিপুরা রাজ্য। 4টি বাংলাদেশের সীমানার সঙ্গে যুক্ত আছে। ভারতের মোট 5টি সীমান্তের সঙ্গে এই 4টি আছে, পশ্চিমবঙ্গ বাদ যাবে এবং এর সাথে আরেকটি থাকবে, সেটা হচ্ছে কি এই অরুণাচল যুক্ত হবে, নাগাল্যান্ড যুক্ত হবে এবং কি মণিপুর রাজ্য যুক্ত হবে। তাহলে এই 7টি রাজ্য নিয়ে ভারতের 7 সিস্টার্স গঠিত হয়। তাহলে আমরা ম্যাপের মাধ্যমে দেখেছি এবং ভারতের কি 7 সিস্টার্স রাজ্যটি লক্ষ্য করেছি। এখন তাহলে আমরা দেখি একটি এমসিকিউ সলভ করে আসে যে এখান থেকে কি কি এমসিকিউ আসে। এই যে 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? এখন একটু লক্ষ্য করতে হবে। তাহলে আমাদের ম্যাপ লক্ষ্য করতে হবে। এখন মানচিত্র দিকে খেয়াল করতে হবে যে বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান। ক নম্বরে বলেছে মিজোরাম, খ নম্বরে বলেছে মেঘালয়, গ নম্বরে ত্রিপুরা, ঘ নম্বরে পশ্চিমবঙ্গ। এখন বলো যে বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান আছে? মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। একটু ম্যাপটা যারা লক্ষ্য করেছো তারা একটু বলো এটা কি হবে। সবাই একটু কমেন্ট করো, কমেন্টে একটু জানাও কি হবে। আচ্ছা, মাহবুব আলম বলছো খ হবে, মেঘালয় বলছো, বাকিরা একটু কমেন্ট করো কি হবে। আর সবাই কি করো, আজকের ক্লাসটিতে বন্ধুদের একটু মেনশন করে দাও, প্লাস কি করতে হবে, এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে সর্বোচ্চ মেনশন দাতা এবং শেয়ার দাতার জন্য কি 1 জিবি ইন্টারনেট ফ্রি থাকবে। হ্যাঁ, মোহাম্মদ হাসান, হ্যাঁ স্যার, কি অবস্থা, কেমন আছেন? সবাই একটু কমেন্ট করো যে কি হবে, বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? বাংলাদেশের সর্ব উত্তরে কোনটির অবস্থান? এখানে দেখো কি ভারতের 4টি রাজ্যের কথা বলা হয়েছে। 4টি রাজ্যের মধ্যে বাংলাদেশের উত্তরে কোন রাজ্যটি অবস্থিত? আচ্ছা, ফাতেমাতুর জোহরা বলছে 1-এর সি হবে, তুমি বলছো ত্রিপুরা। দেখো ম্যাপটা খেয়াল করতে হবে যে আসলে ম্যাপের কোথায় কোন রাজ্যগুলো অবস্থিত সেগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো কি হবে। মাহবুব বলেছে খ, ফাতেমাতুর জোহরা বলেছে 1-এর সি হবে। বাকিরা একটু কমেন্টে বলো কি হয়। আচ্ছা, ফাতেমাতুর জোহরা চিকেনস লেক কোথায়? ওকে,
দেখো চিকেন সিলেক্টটা আলোচনা আমি করতে চেয়েছিলাম, কিন্তু এটা আলোচনা এখানে করিনি, কারণ এটার সঙ্গে আরো কিছু যুক্ত আছে, এই জন্য এটা আলোচনা নিয়ে আসিনি। ঠিক আছে, আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি যে ভারত কি চিকেন স্লেক কোথায় অবস্থিত। আচ্ছা, শাহরিয়ার মিম বলছে একের বি হবে। ওকে, দেখো বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান, তাহলে বাংলাদেশের উত্তরে যে অবস্থান সেটা হচ্ছে কি মেঘালয় রাজ্য। তাহলে ভারতের মেঘালয় হচ্ছে বাংলাদেশের কি উত্তরে অবস্থিত। এই জন্য কি ম্যাপটা ভালোভাবে পড়তে হয়। ম্যাপে দেখো, এই যে দেখো ম্যাপ, দেখো এখানে ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু ভারতের কি মেঘালয় রাজ্য অবস্থিত, এই জায়গাটাতে ভারতের মেঘালয় রাজ্যটা অবস্থিত। তাহলে কি হবে, বাংলাদেশের উত্তরে অবস্থিত হচ্ছে মেঘালয় রাজ্য। তারপর যদি আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই, দেখো 2 নম্বরে বলেছে কি যে ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার। এখন দেখো এই যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল যে বাংলাদেশ ভারতের সাথে কি বাংলাদেশের সীমানা কত কিলোমিটার। কয় নম্বরে কি বলা হয়েছে, 2015 কিলোমিটার। খ নম্বরে বলেছে 3715, গ নম্বরে বলেছে 5000, ঘ নম্বরে বলেছে কত 7075। এখন একটু বলো তো কি হবে, ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার। তো শহরের মিম বলছো 2 এর খ, বাকিরা একটু কমেন্ট করো কি হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে উত্তরে একটু ভুল আছে, এটা খ বলছো না, শাহরিয়ার মিম বলছো খ। দেখো এখানে একটু উত্তর ভুল আছে, এমসিকিউ গুলো এখানে কি উত্তর দেয়া নাই যে ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার, এখানে উত্তর নাই। এটা দেখো উত্তর কত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেটা হচ্ছে কত 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার। এখানে উত্তর দেয়া নাই, এটা হবে না। তাহলে কত হবে, 4156 হচ্ছে কি বাংলাদেশের সাথে ভারতের সীমানা। এখন যদি আমরা পরের প্রশ্ন চলে যাই, 4 নম্বরে বলেছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের। একটু 4 নম্বরটা উত্তর বলো তো কি হবে, 4-এর কত হবে, বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে, বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে। দেখো যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন বিগত বছরে এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি বলেছে যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের। ক নম্বর কি আছে, 1টি, খ নম্বরে 2টি, গ নম্বরে 3টি, ঘ নম্বরে কি 4টি বলা হচ্ছে। এখন বলো কত হবে, 4 নম্বর প্রশ্ন উত্তর কত হবে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের। সবাই একটু দ্রুত কমেন্ট করো, আর বন্ধুদের একটু মেনশন করে দাও, সর্বোচ্চ মেনশন দাও এবং কে শেয়ার দাতার জন্য আজকে কয় জিবি, 1 জিবি ইন্টারনেট ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, ফাতেমাতুল জোহরা বলছো 4-এর বি হবে। তারপর বাকিরা বলো কত হবে, ফাতেমাতুল জোহরা বলছো 2টি, মাহবুব আলম বলছো খ 2টি হবে। বাকিরা বলো কত হবে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের। ওকে, ঠিক আছে। তাহলে দেখো বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা কয়টি দেশের রয়েছে, মোট 2টি দেশের সীমানা রয়েছে। সে 2টি দেশ কি কি, একটা হচ্ছে কি ভারত, আরেকটা হচ্ছে কি মায়ানমার। তাহলে এই 2টি দেশের সঙ্গে কি বাংলাদেশের সঙ্গে কি এই ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, দীপ্ত ত্রিপুরা 4-এর খ, ঠিক আছে। তাহলে দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছে আমরা,
5 নম্বরে বলেছে যে মায়ানমারের সঙ্গে বা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত? তাহলে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এখন ভাই একটু দ্রুত কমেন্ট করো তো কি হবে। 250 কিলোমিটার ক নম্বরে, খ নম্বরে 251, গ নম্বরে 261, ঘ নম্বরে 271 কিলোমিটার। এখন বলো কি 5 নম্বরের উত্তর কি হবে? মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? আচ্ছা, যারা ওয়াইফাই ইউজ করে না, ওকে ঠিক আছে, তাহলে তাও একটু মেনশন করে দাও বন্ধুদের, যাতে কি ক্লাসটা দেখতে পারে। ওকে, জোহরা বলছে 5-এর ডি হবে 271 কিলোমিটার। বাকিরা বলো কত হবে? কি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার বা সীমান্ত কত কিলোমিটার? ক নম্বর আছে কত? 250 কিলোমিটার। খ নম্বরে 251 কিলোমিটার। গ নম্বরে বলা হচ্ছে 261 কিলোমিটার এবং ঘ নম্বরে কি 271 কিলোমিটার বলা হচ্ছে। মাহবুব আলম বলছে ঘ 271 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সীমান্ত আছে সেটি হচ্ছে কত? মোট 271 কিলোমিটার। তাহলে এটি হবে উত্তর, 271 কিলোমিটার। আর ভারতের সঙ্গে কত? ভারতের সঙ্গে হচ্ছে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে কত ছিল? এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবার বলছি মনে রাখতে হবে। কত? 4156 কিলোমিটার হচ্ছে কি ভারতের সাথে, আর 271 কিলোমিটার হচ্ছে কি মিয়ানমারের সাথে। মোট হচ্ছে কত? 4427 কিলোমিটার। তারপর দেখো, তাহলে পরের প্রশ্ন আমরা চলে যাই। বাংলাদেশের কোন বিভাগের সাথে কি ভারতের কোনো সীমান্ত নেই? এখন দেখো, বিভাগ নিয়ে একটু আলোচনা, যে বাংলাদেশের কোন বিভাগের সাথে কি হচ্ছে এই যে ভারতের কোনো সীমান্ত নেই। তাহলে খেয়াল করো, বাংলাদেশের কি 3 পার্শ্বে ভারত অবস্থিত, কিন্তু এক পার্শ্বে নেই, সেটা হচ্ছে কি বঙ্গোপসাগর যে অঞ্চলটি আছে সেই দিকে কি ভারতের সাথে কোনো সীমানা নেই বা কোনো দেশের সঙ্গে সীমানা নেই। সেই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। ক নম্বরে বলা হচ্ছে রাজশাহী, খ নম্বরে খুলনা, গ নম্বরে চট্টগ্রাম, ঘ নম্বরে কি বলা হচ্ছে? বরিশাল বলা হচ্ছে। এখন একটু বলো তো কি হবে এটা? হ্যাঁ ঠিক আছে, মারুফ হোসেন 5-এর ঘ বলেছে, ঠিক আছে। দীপ্ত ত্রিপুরা 5-এর ঘ, ঠিক আছে। আচ্ছা, মাধ্যমিক ভূগোল। মাধ্যমিক ভূগোল কোনটা? এই যে মাধ্যমিক, তোমার হচ্ছে এসএসসি পর্যন্ত যে ভূগোল বইটা পড়ো, মানে কি নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা আছে, এই ভূগোল বইয়ে কিন্তু এই যে বাংলাদেশের সীমানা নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে মাধ্যমিক ভূগোল বলা হচ্ছে। সে ভূগোল বইয়ের তথ্যটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। তোমরা মুখস্থ রাখবে কোনটি? বিজিবির তথ্যটি মুখস্থ রাখবে, কারণ বিজিবিরটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা কি সেটাকে বেশি গ্রহণযোগ্যতা মনে করা হয়। আচ্ছা, শাহরিয়ার মিম বলছো 6 বরিশাল। ওকে, বরিশালের গোল লগে, ঠিক আছে। তারপর বলো, বাকিরা একটু কমেন্ট করো যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো কি সীমান্ত নেই। সবাই একটু দ্রুত কমেন্ট করো। বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে কি ভারতের কোনো সীমান্ত নেই? মানচিত্র লক্ষ্য করলে কিন্তু এটাকে খুব সহজে বোঝা যায় যে আসলে কোনটির সঙ্গে সীমানা নেই। আচ্ছা, 7-এর ঘ বলছো, দীপ্ত বলছো 7-এর ঘ, মারুফ 7-এর ঘ, তো দীপ্ত বলছো 7-এর খ, খুলনা বিভাগ বলছো না? ঠিক আছে, তারপর বলো, বাকিরা বলো। আচ্ছা দেখো, মানচিত্র লক্ষ্য করো একটু। এই যে দেখো, মানচিত্রটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কি বরিশাল বিভাগ। এই যে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগে কি আছে? বরগুনা আছে, ভোলা আছে, পটুয়াখালী আছে, তারপরে কি শরীয়তপুর, মাদারীপুর, এই জেলাগুলো আছে। এই যে এইটুকু হচ্ছে কি বরিশাল বিভাগ। খেয়াল করো, এইটুকু হচ্ছে বরিশাল বিভাগ। এই যে খুলনা বিভাগ, যারা খুলনা বলছো, খুলনার সঙ্গে কিন্তু কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ যুক্ত আছে, তাহলে কি খুলনা হবে না? আচ্ছা, হুমায়রা ফিমা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ঠিক আছে। যারা ঘ বলেছে তাহলে কি হবে? এই যে বরিশাল বিভাগের সঙ্গে কিন্তু কি ভারতের কোনো সীমান্ত নেই, কিন্তু খুলনার সঙ্গে কি ভারতের পশ্চিমবঙ্গ আছে, এবং এই বরিশালের সঙ্গে কিন্তু ঢাকা বিভাগের কি কোনো সীমান্ত নেই। পরীক্ষা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে কি সীমান্ত নেই, সে তাহলে কি হবে? একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বরিশাল, এই দুইটি যে বিভাগের সঙ্গে কি ভারতের কোনো সীমান্ত নেই।
তাহলে এটা উত্তর কত হবে? বরিশাল হবে। বরিশাল প্লাস ঢাকা। সবাই একটু এটা লিখে নাও, বরিশাল এবং ঢাকার সাথে কি হচ্ছে? ভারতের কোনো সীমানা নেই। তারপর আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই, যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? এখানে একটু প্যাচ লেগে যায়, এখানে কিন্তু একটু বেশ মজার ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি। তাহলে দেখো, বাংলাদেশের সঙ্গে ভারতের কি রাজ্য আছে 5টি, এবং মায়ানমারের রাজ্য আছে কয়টি? 2টি। এই 5টি এবং 2টি, এই 7টি রাজ্যের সঙ্গে কি বাংলাদেশের বেশ কিছু জেলা আছে। তার মানে কি বাংলাদেশের 3 পাশে কি অনেকগুলো জেলা আছে, যে জেলাগুলো কি সেগুলো হচ্ছে সীমান্তবর্তী জেলা। আচ্ছা ভাই, বরিশাল কিনা? আচ্ছা, আমার বাসা বরিশাল না, বুঝছো, আমার বাসা হচ্ছে লালমনিরহাট, একদম উত্তরে। বাংলাদেশের সর্ব উত্তরে যে জেলা পঞ্চগড়, সে পঞ্চগড়ের পাশে হচ্ছে কি লালমনিরহাট আমার বাসা। আচ্ছা, মাহবুব বলছো গ হবে কি 28টির কথা বলছো। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? এখন একটু এখানে দেখো, বলো কি হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করো। ক নাম্বার আছে 30টি, খ নাম্বারে 32, গ নাম্বারে 28টি, ঘ নাম্বার বলছো 31টি। কতটি হবে? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? এখানে একটু যোগ বিয়োগ হিসাব করতে হবে, আমাদের একটু ম্যাথ শিখতে হবে এই টপিকটা জানার জন্য। আচ্ছা, মিম বলছো 8-এর গ, ফিমা বলছো 8-এর সি। 28টি, সবাই 28টি বলছো না? আচ্ছা দেখো, বাংলাদেশের কি মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে কতটি? 32টি। মোট সীমান্তবর্তী জেলা 32টি। খেয়াল রাখো, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। এখানে ভারতের হচ্ছে কয়টি? ভারতের সঙ্গে হচ্ছে তোমার 30টি, আর মিয়ানমারের সঙ্গে হচ্ছে 2টি। তাহলে এখন একটু যোগ কত হয় বলো তো আমাকে। সরি, মিয়ানমারের সঙ্গে 3টি হবে, 2টা না। মিয়ানমারের সঙ্গে হবে 3টা রাজ্য, 3টা জেলা আছে। এখন আমাকে বলো তাহলে কতটি হচ্ছে, যোগ করলে কত হয় দেখো। মোট কত হচ্ছে? এখানে কিন্তু সবাই ভুল করবা, মোট কত? 33টা আসে, কিন্তু তাহলে এখানে যোগ করে হচ্ছে কতটি? মোট 33টি হচ্ছে, কিন্তু বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। তাহলে কি এখানে ম্যাথ ভুল হয়ে যাচ্ছে? এখানে দেখো একটা কি বিষয়টা কি, এখানে 33টি বলা যাবে না, কারণ কি একটা জেলা আছে যেটা কি কমন জেলা, তার মানে কি ওই জেলার সঙ্গে মিয়ানমারেরও সীমান্ত আছে এবং কি ভারতেরও সীমান্ত আছে। সেই জেলাটার নাম কি? সেই জেলাটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি। এই রাঙামাটির সঙ্গে কি ভারত এবং মিয়ানমার 2টি দেশেরই কি আছে, 2টি দেশেরই সীমানা আছে। তাহলে মানচিত্রে লক্ষ্য করো, এই যে দেখো মানচিত্র, এখানে লক্ষ্য করো, এই যে দেখো এখানে এই যে রাঙামাটি জেলা, এই যে রাঙামাটি জেলা, এই জেলার সঙ্গে দেখো এই যে এখান পর্যন্ত হচ্ছে কি মিজোরাম, এখান পর্যন্ত মিজোরাম রাজ্য, ভারতের মিজোরাম রাজ্য। কিন্তু ঠিক এখান থেকে কিন্তু কি মিয়ানমারের রাজ্য শুরু। এখানে হচ্ছে কি 2টা রাজ্য আছে, একটা হচ্ছে কি চীন রাজ্য শুরু, এবং কি আছে রাখাইন রাজ্য। সেগুলো কি কি? এই রাঙামাটি, চীন এবং কি রাখাইন হচ্ছে কি রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। তাহলে রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এই 3টা জেলার সঙ্গে হচ্ছে কি মিয়ানমারের সীমান্ত অবস্থিত, এবং আর বাকি যে 30টা আছে সেই 30টার সঙ্গে কি হচ্ছে, বাকি 30টার সঙ্গে ভারতের সীমানা অবস্থিত। তাহলে কি রাঙামাটি হচ্ছে কি একটি কমন কি রাঙামাটি হচ্ছে একটি কমন জেলা, যার সঙ্গে ভারত এবং মিয়ানমার 2টি দেশেরই কি সীমানা আছে। এই জন্য ভারতের সঙ্গে হচ্ছে 30টি সীমানা কি জেলা, এবং মিয়ানমারের সঙ্গে হচ্ছে 3টি জেলা। তাহলে মোট 32টি জেলার সমন্বয়ে কি হচ্ছে বাংলাদেশের মোট 32টি জেলার সঙ্গে কি সীমানা রয়েছে। তাহলে 33টি হবে না। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, কি আছে যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি। এই যে দেখো এখন কিন্তু বিষয়টা চলে এসেছে,
যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? তাহলে মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। তার মধ্যে কি মিয়ানমারের ছিল 3টি। তাহলে 32 থেকে 3টি বাদ দিলে কি 29টি হয়, কিন্তু 29টি বলা যাবে না, কি হবে 30টি হবে। কারণ কি রাঙামাটি জেলা ভারত এবং মিয়ানমার দুইটি কি দেশের সঙ্গেই সংযুক্ত আছে। তাহলে কত হবে? 9 নম্বর উত্তর। ওকে, তাহলে কি হবে? তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট 30টি হবে। এটা হচ্ছে কি ভারতের সঙ্গে। আর মিয়ানমারের সঙ্গে কতটি আছে? 3টি। তাহলে মায়ানমারের সঙ্গে কতটি? 3টি। মিয়ানমারের সঙ্গে 3টি। সেই 3টি কি কি? একটা হচ্ছে কি রাঙামাটি, 2 নম্বর কি আছে বান্দরবান, এবং 3 নম্বর হচ্ছে কি কক্সবাজার। তাহলে এই 3টি জেলার সঙ্গে কি মিয়ানমারের সীমানা আছে, এবং এই রাঙামাটির সঙ্গে ভারত এবং মিয়ানমার দুটোরও সীমানা আছে। তাহলে ভারতের সঙ্গে 30টি সীমানা, 30টি জেলা আছে, এবং কি মিয়ানমারের সঙ্গে 3টি জেলা আছে। তাহলে মোট 32টি জেলা। তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই, যে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কি কোনো সীমান্ত নেই? এখন 10 নম্বর প্রশ্ন বলেছে যে ভারতের কোন রাজ্যের সঙ্গে কি বাংলাদেশের কি কোনো সীমান্ত নেই। তাহলে এখন ক নম্বর কি বলেছে? আসাম আছে, খ নম্বরে মিজোরাম, গ নম্বরে নাগাল্যান্ড, ঘ নম্বরে ত্রিপুরা। এখন একটু আমাকে কমেন্ট করে বলো যে কি হবে। আচ্ছা, এগুলো জীবনেও পড়ো না, দেখো এগুলো পড়তে হবে। এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন থাকে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কতটি জেলার আছে, তারপরে কি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কতটি জেলার কি সীমান্ত আছে, এই জিনিসগুলো জানতে হবে, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে কি 10 নম্বর কি বলেছে? যে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ক নম্বরে বলা হচ্ছে আসাম, খ নম্বরে মিজোরাম, গ নম্বরে নাগাল্যান্ড, ঘ নম্বরে ত্রিপুরা। তাহলে দেখো এই রাজ্যগুলো একটু চিন্তা করো তো। এই যে আসাম হচ্ছে কি বাংলাদেশের উত্তরে, তার মানে কি ময়মনসিংহ বিভাগে অবস্থিত। তোমার হচ্ছে ময়মনসিংহ, তারপরে কি নেত্রকোনা, তারপরে কি এই জেলাগুলোর উপরে হচ্ছে কি আসাম অবস্থিত, উত্তরে অবস্থিত আসাম। তারপর কি মিজোরাম, এই মিজোরামটা কোথায়? এই যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সঙ্গে কিন্তু ভারতের কি মিজোরাম রাজ্যটা অবস্থিত। এই ত্রিপুরা কোথায়? এই ত্রিপুরা হচ্ছে কোথায়? কুমিল্লার পাশে। বাংলাদেশের যে কুমিল্লা জেলা আছে সেই কুমিল্লার পাশে হচ্ছে কি ত্রিপুরা রাজ্য আছে। কিন্তু এখানে তাহলে কি হবে? ভারতে কোন রাজ্যের সাথে কি বাংলাদেশের কোনো সীমান্ত নেই? হ্যাঁ, 10-এর গ হবে। তাহলে দেখো, তাহলে উত্তর কি হবে? 10-এর গ, নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডের সঙ্গে কিন্তু কি বাংলাদেশের কোনো সীমানা নেই। নাগাল্যান্ড কোথায়? আসাম এবং কি মেঘালয়ের পাশে অবস্থান। গানগুলো মানচিত্রের মাধ্যমে পড়বে তখন কি তুমি এই যে এটা চোখ বন্ধ গুলো বুঝতে পারতে যে বাংলাদেশের উত্তর হচ্ছে কি মেঘালয়, আসাম আছে উত্তরে, তারপরে কি আছে তার উপরে হচ্ছে মেঘালয় আছে, তারপরে কি মিজোরাম হচ্ছে কি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সঙ্গে যুক্ত, তারপর ত্রিপুরা হচ্ছে কি বাংলাদেশের কুমিল্লা জেলার সঙ্গে যুক্ত, কিন্তু কি নাগাল্যান্ডটা হচ্ছে কি বাংলাদেশের সীমান্তের সাথে যুক্ত না। তাহলে উত্তর কি হবে? নাগাল্যান্ড। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? মানচিত্র সহকারে খুব সহজে এই টপিকগুলো পড়তে হবে, যাতে কি চোখ বন্ধ করলে আমরা সবকিছু বলতে পারি। তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই, যে বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? ক নম্বরে কি বলা হচ্ছে? নেপাল এবং ভুটান। খ নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। গ নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কুচবিহার। ঘ নম্বরে পশ্চিমবঙ্গ এবং আসাম বলা হচ্ছে। এখন ভাইয়ারা তোমরা এখন আমাকে বলো যে বাংলাদেশের উত্তরে কোনটার অবস্থান আছে? উত্তর কত হবে? 11-এর উত্তর কত হবে? হ্যাঁ, নিশাত তামান্না, ঠিক আছে। 10-এর গড় নাগাল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, শহরের মিম এরকম কোনো বইয়ে দেখো নাই? পড়তে হবে ভাই, এই টপিক এই জিনিসগুলো পড়তে হবে, পরীক্ষা এগুলো আসে। আচ্ছা, তোমরা একটু 11 নম্বর বলো, 11-এর কত হবে? বাংলাদেশের উত্তরে কোনটার অবস্থান? দেখো তোমরা এখন একটু মনে করো তো, মানচিত্রটা একটু মনে করো যে বাংলাদেশের উত্তরে কোন কোন জায়গাগুলো ছিল, একটু মনে করো তো কি হবে, যে বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান। আচ্ছা, মাহবুব আলম বলছো 11 ক হবে, তুমি কি বলছো? নেপাল এবং ভুটানের কথা বলছো, ঠিক আছে। তারপর বাকিরা বলো। ফাতেমাদের জোরা বলছে 11 এ হবে।
ওকে, বাকিরা বলো, সবাই একটু দ্রুত বলো কি হবে, কত নম্বর কত হবে। আচ্ছা, মিম বলছো 11, ক সবাই ক বলছো। আচ্ছা দেখো, তোমাদের ক বলেছো এটা ঠিক আছে, এটাকে আমি কত পার্সেন্ট ঠিক দেবো জানো? এটা হচ্ছে এটা হচ্ছে 80% সঠিক। তাহলে এটা হচ্ছে 80% সঠিক, কিন্তু 100% সঠিক নয়। কারণ কি, এখন মনে করো তোমাকে কি বলবো, এই যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, তোমাকে মনে করো যে কি বলেছে যে তোমার বাসা কোথায়, তুমি বললা কি, তুমি বিভাগের নাম বললা যে আমার বাসা কি রংপুর বিভাগে, তুমি বললে রংপুর বিভাগ। এখন তো আরেকজন বলছে যে আমার বাসা কি রংপুর বিভাগের কোথায়, দিনাজপুর জেলায় কিংবা লালমনিরহাট জেলায় অবস্থিত। এখন তুমি কোনটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে? সে বলছে বিভাগের কথা, আরেকজন বলছে কি জেলার কথা। যখন কোনো কিছু স্পেসিফিক ভাবে উল্লেখ থাকবে, তখন কি সেই স্পেসিফিক জিনিসটা আমাদের ধরতে হবে। এই যে দেখো, নেপাল এবং ভুটান কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থিত, তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে সংযুক্ত নয়। কিন্তু এই যে বাংলা কি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, তারপরে কি মেঘালয় প্রদেশ এবং কি আসাম প্রদেশ, এই তিনটা দেখো, এই তিনটা কিন্তু কি 100% সঠিক। কারণ কি, এই তিনটা বাংলাদেশের সঙ্গে একদম সঙ্গে যুক্ত আছে। তার মানে কি, সবচেয়ে কাছের যেটা আছে সেটাকে আগে ধরতে হবে। তার মানে কি, তোমার বাসা মনে করো যে গ্রামে, তুমি যদি সেই গ্রামের কথা উল্লেখ করো, তাহলে কি সেটা বেশি গ্রহণযোগ্য হবে তোমার জেলার নামের চাইতে। এই জন্য এখানে তোমাদের তো ঠিক আছে যে তোমরা বলেছো নেপাল এবং ভুটান, বাংলাদেশের উত্তরে কিন্তু নেপাল এবং ভুটান অবস্থিত, কিন্তু এখানে উত্তর নিতে হবে কি পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, এই তিনটা রাজ্য কিন্তু বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং বাংলাদেশের সঙ্গে সীমানার সঙ্গে কি সংযুক্ত আছে। তাহলে আমাদের উত্তর কত হবে? খ নম্বর উত্তর হবে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত। দেখো, আমি কিন্তু তোমাদের একটি চার্টে দেখিয়েছিলাম বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, তারপর কি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, তারপর কি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা, এবং কি বাংলাদেশের স্থল সীমা এবং জল সীমা দেখিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত কিলোমিটার, বা এখানে কি কি দেওয়া আছে, নটিক্যাল মাইলে দেওয়া আছে। ক নম্বর বলা হচ্ছে কি 12 নটিক্যাল মাইল, ক নম্বরে 12 নটিক্যাল, খ নম্বরে 200 নটিক্যাল মাইল, গ নম্বরে 212 নটিক্যাল মাইল এবং ঘ নম্বরে 300 নটিক্যাল মাইল দেওয়া আছে। তাহলে বলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল হবে? হ্যাঁ, জেলার নাম না বললে ওই গ্রাম কোথায় সেটা কিভাবে বুঝবে? তাহলে দেখো, তুমি সেটা কিন্তু তোমার গ্রামের মানুষকে খুব সহজে বুঝতে পারবে। হ্যাঁ, উত্তরে মেঘালয়, ঠিক আছে তো, মেঘালয় এবং আসাম, উত্তর হচ্ছে কি মেঘালয় এবং আসাম। বাংলাদেশের উত্তরে দেখো ওই যে তোমার কি হচ্ছে পঞ্চগড়, তারপর হচ্ছে কি পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, এগুলোর পাশে কিন্তু কি পশ্চিমবঙ্গ অবস্থিত। তারপরে কি তোমার হচ্ছে ময়মনসিংহ বিভাগের ওখানে হচ্ছে কি মেঘালয় এবং কি তার উপর হচ্ছে আসাম রাজ্য অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গ পশ্চিমের কথা বলছো, তাহলে দেখো ম্যাপ, দেখো ম্যাপ দেখলে বুঝবা। এই যে ম্যাপে দেখো, পশ্চিমবঙ্গটা দেখায়, পশ্চিমবঙ্গটা দেখো, পশ্চিমবঙ্গ কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, এই যে এখান থেকে শুরু হয়ে এখান দিয়ে এসে ঠিক এই যে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তাহলে কি এটাও কিন্তু পশ্চিম কি উত্তরে অবস্থিত। তাহলে বাংলাদেশের উত্তরে কিন্তু এই যে জেলাগুলো আছে কি দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপরে কি পঞ্চগড়। তাহলে দেখো এই জেলাগুলোর সাথে কিন্তু কি ভারতের পশ্চিমবঙ্গের সংযুক্ত আছে, এই জন্য পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের উত্তরে অবস্থিত। তারপর কি এখানে কি আছে, এখানে হচ্ছে কি মেঘালয় আছে, তারপরে কি আছে উপরে হচ্ছে আসাম আছে। তাহলে এই পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম হচ্ছে কি বাংলাদেশের উত্তরে অবস্থিত, এজন্য এটা বলা হয়েছে। আচ্ছা, শাহরিয়ার মিম বলছে 12 খ, মারুফ বলছে 12 বি বলছে, ঠিক আছে দেখি 12 কি আছে, যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল। হ্যাঁ, উত্তরও কিছুটা আছে, ঠিক আছে। তাহলে দেখো সবাই খ বলছো, ঠিক আছে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র কত, 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। আর 12 নটিক্যাল মাইল এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে কি রাজনৈতিক। তাহলে রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুইটা জিনিস মনে রাখতে হবে।
তাহলে রাজনৈতিক হচ্ছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। বন্ধুরা তোমাদের খেয়াল করতে হবে যে আসলে পরীক্ষায় প্রশ্নে কোনটা চাচ্ছে। যদি অর্থনীতি চায় তাহলে হচ্ছে কি 200 নটিক্যাল মাইল, আর যদি রাজনৈতিক সমুদ্র সীমা চায় তাহলে কত হবে, মাত্র 12 নটিক্যাল মাইল হবে। তাহলে এইগুলো ছিল কি, তাহলে আমরা দেখলাম এগুলো না। তাহলে দেখো, আশা করি সবাই আজকে ক্লাসটা বুঝতে পেরেছে যে তথ্যগুলো দিয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা উপজেলা, তারপর কি এবং কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের জেলা উপজেলাগুলো দেখিয়েছি। তারপর কি আমরা দেখেছি বাংলাদেশের কি সমুদ্র সীমা, তারপর হচ্ছে কি বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা আছে, কয়টি রাজ্যের সীমানা আছে সেই জিনিসগুলো দেখেছি। এবং কি বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যার সবচেয়ে ছোট জেলা কোনটি কিংবা আয়তনে কোনটি সবচেয়ে বড়, সে বিষয়গুলো দেখেছি। যে টপিকগুলো দেখানো হয়েছে আজকে, এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে। এই জন্য কি এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে আশা করি সকলে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে, কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, ক্লাস কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাতো, আজকে ক্লাসটা কেমন ছিল সবাই একটু জানো। হ্যাঁ, অজানা অনেক কিছু জানা হয়ে গেল। দেখো আসলে কি সাধারণ জ্ঞান তুমি যখন পড়বে, সাধারণ জ্ঞান কিন্তু কি এটার কোনো সীমানা নেই। সাধারণ জ্ঞানে পড়ার ক্ষেত্রে কি কোনো সীমানা থাকে না, সাধারণ জ্ঞানে কোনো শেষ হয় না। প্রতিনিয়ত সাধারণ জ্ঞান কি নতুন নতুন জিনিস জানা যায় সাধারণ জ্ঞানের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের ঢাবি ক্ষয়নিটি কিন্তু এখনো কিন্তু অফারে ভর্তি হলে কত, মাত্র 2999 টাকায় ভর্তি হতে পারবে। কিন্তু অফার শেষ হয়ে গেলে তখন ভর্তি হতে হবে কত দিয়ে, 4000 কত 4500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে অফার থাকার সময় অবস্থায় এখনই কি সবাই এই ঢাবি খ কি ইউনিটের কি স্বপ্নপূরণ ব্যাচ 4.0 থেকে ভর্তি হয়ে যাও, যাতে কি তোমরা কি এই অফারটা নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। তাহলে সবাইকে ধন্যবাদ।